আমরা তো প্রায়ই শুনি অমুক কোম্পানির আইপিও আসছে তমুক কোম্পানির আইপিও আসছে, চারিদিকে একটা হইচই পড়ে যায়। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে একটা প্রাইভেট কোম্পানি যেটা এতদিন ধরে কয়েকজন মালিকের হাতে ছিল, সেটা হঠাৎ করে কিভাবে শেয়ার বাজারে হাজার হাজার মানুষের কেনাবেচার জন্য খুলে দেওয়া হয়? এই যে পুরো জার্নিটা, এর আগাগোড়া সবটা নিয়েই আজ আমরা কথা বলবো। হুম এটাই তো আসল প্রশ্ন, তাই না? একটা সফল কোম্পানিকে পাবলিক করার এই যে লম্বা আর বেশ জটিল একটা রাস্তা, এর প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা ধাপ আজ আমরা একদম সহজ করে বুঝব। চলুন তাহলে এই রহস্যের গভীরে ঢোকা যাক। তো আমাদের আজকের আলোচনাটা কিভাবে এগোবে? দেখুন, প্রথমে আমরা বোঝার চেষ্টা করব কেন একটা কোম্পানি পাবলিক হতে চায়। তারপর দেখব কারা এই পুরো ব্যাপারটা সামলায়। এরপরে আসবে কিভাবে পুরো প্রক্রিয়াটা হয়, স্টেপ বাই স্টেপ গাইড। আর সবশেষে কিছু জরুরি টার্মস জেনে নেব একটা কুইক চিটশিটের মাধ্যমে। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। যেই প্রশ্নটা সবার আগে মাথায় আসে সেটা হলো কেন একটা কোম্পানি কেন এত ঝুঁকি ঝামেলা পেরিয়ে পাবলিক হতে চাইবে? কি এমন কারণ আছে এর পেছনে যা তাদের এই বিশাল একটা পদক্ষেপ নিতে বাধ্য করে? দেখুন, প্রথম কারণটা তো অবশ্যই টাকা। ব্যবসার গ্রোথের জন্য, নতুন ফ্যাক্টরি বসানো বা টেকনোলজি আপগ্রেড করার জন্য বিশাল অঙ্কের পুঁজি দরকার। আইপিও সেটার একটা দারুণ উপায়। কিন্তু গল্পটা শুধু এখানেই শেষ নয়, আরও অনেক কারণ আছে। যেমন যারা একদম শুরুতে বিনিয়োগ করেছিল, অ্যাঞ্জেল ইনভেস্টর বা ভেঞ্চার ক্যাপিটালিস্টরা, তাদের তো একটা এক্সিট রুট দিতে হবে, তাই না? তাছাড়া কোম্পানির ঝুঁকিটা তখন আর কয়েকজন মালিকের কাঁধে থাকে না, হাজার হাজার শেয়ার হোল্ডারের মধ্যে ভাগ হয়ে যায়। আর হ্যাঁ, একটা বড় ব্যাপার হলো ব্র্যান্ডিং। একটা লিস্টেড কোম্পানির পরিচিতি আর বিশ্বাসযোগ্যতা দুটোই কিন্তু অনেক বেড়ে যায়। বেশ, তাহলে কারণগুলো তো বোঝা গেল। এবার কোম্পানি সিদ্ধান্ত নিয়ে ফেলল যে তারা পাবলিক হবে। কিন্তু এই যে এত বড় একটা কাজ, এটা কি তারা একা একা করতে পারে? একদমই না। এর জন্য একটা এক্সপার্ট টিম লাগে। তো কারা থাকে এই টিমে, চলুন দেখে নিই। এই পুরো জার্নির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার বলা যেতে পারে ক্যাপ্টেন অফ দ্য শিপ হলো মার্চেন্ট ব্যাংকার। এদেরকে বুক রানিং লিড ম্যানেজার বা বিআরএলএমও বলা হয়। এরাই হলো সেই এক্সপার্ট গাইড যারা কোম্পানিকে হাত ধরে পুরো আইপিওর জঙ্গলটা পার করিয়ে দেয়। সব আইন কানুন, কাগজপত্র, মার্কেটিং সবকিছুর দায়িত্ব থাকে এদের কাঁধেই। ওহ, মার্চেন্ট ব্যাংকারের কাজের লিস্ট কিন্তু বিশাল। প্রথমত তারা কোম্পানির আগাগোড়া সবকিছু খুঁটিয়ে দেখে, যেটাকে বলে ডিউ ডিলিজেন্স, কোম্পানির স্বাস্থ্য পরীক্ষা। তারপর আইপিওর যে বাইবেল ডিআরএইচপি, সেই জরুরি ডকুমেন্টটা তৈরি করে। শেয়ারের দাম কেমন হতে পারে সে প্রাইস ব্যান্ড ঠিক করতে সাহায্য করে। বড় বড় ইনভেস্টরদের কাছে কোম্পানির হয়ে পিচ করে, যেটাকে রোড শো বলা হয়। সোজা কথায় এরাই পুরো শোটা ম্যানেজ করে। আচ্ছা, প্লেয়ার তো হলো, কিন্তু এই খেলার রেফারিকে? সেই রেফারি হলো সেবি, অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা আর পুরো সিস্টেমটাকে স্বচ্ছ রাখাটাই সেবির মূল কাজ। সোজা কথা, সেবির গ্রিন সিগন্যাল ছাড়া ভারতে কোনো কোম্পানি এক পাও এগোতে পারবে না। তাহলে টিম রেডি, রেফারিও মাঠে নেমে পড়েছে। এবার তো আসল খেলা শুরু হওয়ার পালা। চলুন এবার আমরা ধাপে ধাপে দেখি একটা কোম্পানি ঠিক কোন কোন সিঁড়ি ভেঙে শেষ পর্যন্ত স্টক এক্সচেঞ্জের দরজায় পৌঁছায়। দেখুন, পুরো ব্যাপারটা একটা সিকোয়েন্সে চলে। সবার আগে কোম্পানি একজন মার্চেন্ট ব্যাংকার অ্যাপয়েন্ট করে। তারপর সমস্ত কাগজপত্র গুছিয়ে সেবির কাছে আবেদন জমা দেয়। সেবি সবুজ সংকেত দিলে তৈরি হয় সেই বিখ্যাত ডিআরএইচপি, কোম্পানির জন্মঠিকুজি। এরপর শুরু হয় মার্কেটিং, রোড শো। আর তারপর আসে সবথেকে ইন্টারেস্টিং পার্ট, বুক বিল্ডিং। এখানে ইনভেস্টররা বিড করে, শেয়ারের দাম ঠিক করে। আর সব ধাপ ঠিকঠাকভাবে পার হলে ফাইনালি আসে সেই মাহেন্দ্রক্ষণ, স্টক এক্সচেঞ্জে লিস্টিং। একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে, একজন ইনভেস্টর হিসেবে ডিআরএইচপি ডকুমেন্টটা পড়াটা মাস্ট। এটা হলো কোম্পানির বায়োডেটা। এর মধ্যে সব লেখা থাকে, কোম্পানির বিজনেস মডেল কী, গত কয়েক বছরের লাভ লোকসানের হিসাব কেমন, কারা কোম্পানিটা চালাচ্ছে, আর আর সবচেয়ে জরুরি হলো রিস্ক ফ্যাক্টর সেকশনটা। এখানে কোম্পানি নিজেই বলে দেয় তাদের ব্যবসায় কি কি ঝুঁকি আছে। এটা পড়া কিন্তু ভীষণ জরুরি।
তো এই যে বুক বিল্ডিং পর্বটা শেষ হলো, এরপরই বোঝা যায় বাজারে আইপিওটা নিয়ে কতটা উত্তেজনা আছে। ধরুন কোম্পানি ১০০টা শেয়ার বিক্রি করতে চেয়েছিল, কিন্তু আবেদন এলো মাত্র ৮০টার জন্য। এটাকে বলে আন্ডার সাবস্ক্রিপশন। এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। আর উল্টোটা যদি হয়, মানে ১০০টা শেয়ারের জন্য যদি ১০০০টা আবেদন জমা পড়ে, ওয়াও, এটাকে বলে ওভার সাবস্ক্রিপশন। তার মানে শেয়ারটা কেনার জন্য বাজারে রীতিমতো হুড়ুহুড়ি পড়ে গেছে। অবশেষে সেই ডে চলে এলো, স্টক এক্সচেঞ্জে ঘণ্টা বাজলো আর কোম্পানির শেয়ার ট্রেডিং শুরু হলো। কিন্তু এখানে কি সব শেষ? না, একদমই না। বরং এখান থেকেই তো আসল গল্প শুরু। আইপিওর পর এই শেয়ারগুলোর কি হয়, এদের নতুন জীবনটা কেমন হয়? ব্যাপারটা বুঝতে একটা দারুণ উদাহরণ আছে। ভাবুন, আপনি একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনছেন শোরুম থেকে। টাকাটা সরাসরি গাড়ি কোম্পানি পাচ্ছে, তাই না? এটা হলো প্রাইমারি মার্কেট, মানে আইপিও। এবার আপনি কয়েক বছর পর সেই গাড়িটা অন্য কাউকে বিক্রি করে দিলেন। সেই লেনদেনে তো আর গাড়ি কোম্পানি কোনো টাকা পেল না। এটা হলো সেকেন্ডারি মার্কেট, মানে আমাদের রোজকার স্টক এক্সচেঞ্জ। আইপিওতে শেয়ার সরাসরি কোম্পানি থেকে কেনা হয়, আর লিস্টিংয়ের পর আমরা একে অপরের মধ্যে কেনাবেচা করি। এতক্ষণ তো আমরা পুরো প্রসেসটা বুঝে নিলাম। এবার চলুন একটা কুইক চিট শিট দেখে নেওয়া যাক, কিছু জরুরি টার্মস আর কিছু রিয়েল লাইফ এক্সাম্পল, যাতে পুরো ব্যাপারটা মাথায় একদম পরিষ্কার হয়ে যায়। শুধু সাইজগুলো একবার দেখুন, ভাবা যায়। ডেলিভারি তুলেছে ৫,০০০ কোটি টাকারও বেশি। আদানি উইলমার তুলেছে ৩৬০০ কোটি টাকা। এই সংখ্যাগুলো থেকেই বোঝা যায় যে একটা আইপিওর মাধ্যমে কোম্পানিগুলো কি বিশাল পরিমাণ ক্যাপিটাল বা পুঁজি বাজার থেকে তুলতে পারে। অঙ্কগুলো সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এই টেবিলটা দেখুন, এখানে কিছু রিসেন্ট আইপিওর ডিটেলস আছে। আদানি ওয়েলমা, ডেলিভারি, আবার ট্র্যাকসনের মতো ছোট আইপিও আছে। খেয়াল করে দেখুন সাইজ আর প্রাইস ব্যান্ডের মধ্যে কি বিশাল পার্থক্য। কোনোটা হাজার হাজার কোটি টাকার ইস্যু, আবার কোনোটা মাত্র কয়েকশো কোটির। এটাই হলো আইপিও মার্কেটের ডাইভার্সিটি বা বৈচিত্র্য। গ্রিন শু অপশন, নামটা বেশ মজার, তাই না? ব্যাপারটা কি, ধরুন আইপিওটা অংশম ওভার সাবস্ক্রাইবড হয়ে গেল, মানে চাহিদা সাংঘাতিক। তখন মার্চেন্ট ব্যাংকার এই অপশনটা ব্যবহার করতে পারে। এটা অনেকটা রিজার্ভ বেঞ্চের প্লেয়ার নামানোর মতো। তারা অতিরিক্ত ১৫% পর্যন্ত শেয়ার বাজারে ইস্যু করতে পারে এই বাড়তি চাহিদা মেটানোর জন্য। বেশ কাজের একটা জিনিস। প্রাইস ব্যান্ড আর কাট অফ প্রাইস, এই দুটো শব্দ আমরা বারবার শুনি। প্রাইস ব্যান্ড হলো একটা রেঞ্জ। ধরুন একটা শেয়ারের দাম ঠিক হলো ২০০ থেকে ২১০ টাকার মধ্যে। আপনি এই রেঞ্জের মধ্যে যে কোনো দামে বিড করতে পারেন। আর কাট অফ প্রাইস, বুক বিল্ডিং শেষ হওয়ার পর ফাইনালি যে দামে শেয়ারগুলো ইস্যু করা হয়, সেটাই হলো কাট অফ প্রাইস। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় আনি, তাহলে কি দাঁড়ায়? প্রথমত, কোম্পানিগুলো শুধু টাকার জন্য নয়, ব্র্যান্ডিং আর ঝুঁকি কমানোর জন্যও পাবলিক হয়। দ্বিতীয়ত, এই পুরো খেলার মূল চালক হল মার্চেন্ট ব্যাংকার আর রেফারি হল সেবি। তৃতীয়ত, একজন ইনভেস্টর হিসেবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হল ডিআরএইচপি। আর চতুর্থত, বুক বিল্ডিং প্রসেসের মাধ্যমেই শেয়ারের আসল দামটা খুঁজে বের করা হয়। বেশ, পুরো প্রসেসটা তো এখন আমাদের কাছে জলের মতো পরিষ্কার। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। প্রসেস তো জানা গেল, কিন্তু কোন আইপিওটা ভালো বিনিয়োগের সুযোগ আর কোনটা নয়, সেটা বুঝব কিভাবে? একটা কোম্পানির আইপিওতে টাকা ঢালার আগে ঠিক কি কি জিনিস দেখা উচিত? প্রক্রিয়া জানাটা তো সবে শুরু। আসল চ্যালেঞ্জটা হলো সঠিক কোম্পানিটা খুঁজে বের করা। আর এই প্রশ্নের উত্তর খোঁজাটাই কিন্তু একজন সফল ইনভেস্টর হওয়ার আসল জার্নি।